পরিপত্র এই পর্যন্ত ৩বার জারি হয়েছে, চতুর্থবারের দিকে গেল। আর কতবার গেলে আসলে বিদেশ সফরের এই আকাঙ্ক্ষা পূর্ণ হবে সরকারি কর্মকর্তাদের? ধন্যবাদ আপনাকে। এটা তো সরকারি কর্মকর্তাদেরকে দোষ দিয়ে লাভ নেই। কারণটা হচ্ছে যে আমরা একটা গল্প জানি, ছোটবেলা থেকে পড়ে এসেছি। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে বলেছিলেন যে তার বাচ্চা মিষ্টি খায়, তাকে একটু বারণ করতে যাতে মিষ্টি না খায়। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে এসো। কয়েকদিন পরে তিনি তার বাচ্চাকে বারণ করলেন। তো তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে, আচ্ছা আপনি সেদিন বারণ করলেন না, আজকে কেন বারণ করলেন? বলল, আমি নিজেও আগে মিষ্টি খেতাম। তা আমি এই কয়েকদিনে নিজে খাইনি, না খেয়ে তারপরে বারণ করলাম। এখন আপনি যদি বারণ করতে হয় তাহলে সেটা আপনাকে মানতে হবে। আরেকটা জিনিস দেখেন, সরকারি কর্মচারীরা যে বিদেশে যান, এই বিদেশে যাওয়া তো তিনি ইচ্ছা করলেই তিনি উড়ে চলে যেতে পারেন না। কারণটা হচ্ছে যে একজন সরকারি কর্মচারীকে বিদেশে যেতে হলে যুগ্ম সচিব বা তদূর্ধ্ব অফিসার যদি হন, তাহলে তার ক্ষেত্রে মাননীয় প্রধান উপদেষ্টার অনুমোদন লাগে। এই অনুমোদন ছাড়া তার জিও হয় না, এবং এটা জিও না হলে তিনি উঠতে পারেন না। আর তার নিচে যারা, তাদের ক্ষেত্রে এই অনুমোদনটা লাগে কর্মকর্তাদের, তার মন্ত্রী পর্যায়ে মানে উপদেষ্টা পর্যায়ে। অর্থাৎ সরকারি কর্মকর্তাদেরকে আপনি বললেন তারা উড়ে উড়ে যাচ্ছে, উড়ে উড়ে যাচ্ছে। উড়ে যাওয়ার জ্বালানিটা তো আপনি যদি জোগাড় না দেন, তাহলে তিনি উড়বেন কিভাবে? এই উড়ার জন্য তাকে তো দোষ দিয়ে লাভ নেই। আপনি অনুমোদন দিচ্ছেন, এবং আপনি কেন অনুমোদন দিচ্ছেন? কারণ আপনারাও তো এরকম অহেতুক ট্যুর গুলো করছেন। এটা তো জনগণ তো এই কথাগুলো বলছে। অপ্রয়োজনীয় ভ্রমণ যদি আপনি নিজে করেন, তাহলে আপনি অন্যকে কেন বাধা দেবেন? অথবা হতে পারে আপনি যা মুখে বলেন যে এই মুখে বললাম, ইমদাদ রিপোর্ট করবে, কিন্তু এরাও ট্যুর করবে, আমিও ট্যুর করব। এভাবে করলে তো হয় না। এটা যদি বন্ধ করতে হয়, তাহলে একেবারে সর্বস্তরেই বন্ধ করতে হবে, এবং উপর থেকে বন্ধ হলে নিচে অনায়াসেই বন্ধ হবে। এরা তখন কেউ বাড়তি ট্যুরে যাবে না। প্রতিবারে কিন্তু কৃচ্ছ সাধন নীতির কথা বলা হচ্ছে। আমরা দেখেছি অন্তর্বর্তী সরকার আসার পর অর্থনীতিতে যে ধরনের পরিবর্তনের কথা, সরকারি কর্মকর্তাদের না পাঠানোর কথা বিভিন্নভাবে বলা হয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন ছোট ছোট প্রকল্প, এবং যে প্রকল্পের আসলে কোনো মান নেই কিংবা মান না থাকার পরও এমন কিছু অদ্ভুত আবদান নিয়ে তারা বিদেশে যেতে চান, সেটি আসলে সবার চোখে পড়ে। এ নিয়ে কিন্তু বেশ অনুসন্ধানী রিপোর্টও আমরা দেখতে পাই। এই পরিস্থিতি থেকে আসলে বের হওয়ার যে উপায়টুকু, সেটি আসলে কি হওয়া উচিত? কারণ আমরা তো যাচাই বাছাই যেটি আছে সেটা নিশ্চয়ই একটা মন্ত্রণালয় কিংবা যারা দায়িত্বে আছেন তারা করছেন। যাচাই বাছাই যে জায়গাটুকু আছে সেটি আসলে কতটুকু শক্ত হওয়া উচিত? না, কিছু কিছু ভ্রমণ আছে যেটা করতে হয়। যেমন ধরেন, যদি এখন বিদেশ থেকে আপনার লোকোমোটিভ আনতে যায়, আপনার জাহাজ আনতে যায়, এগুলো প্রি শিপমেন্ট ইন্সপেকশন করার জন্য যেতেই হবে। এগুলো না গেলে পারে তখন আপনি আসার পরে যদি কোনো ত্রুটি হয়, তখন এটা দোষারোপ হবে যে এটা কেন ইন্সপেকশন হয়নি। এই ধরনের গুলো যাওয়া বা একদম বাধ্যতামূলক, যেতেই হবে তাদেরকে। কিন্তু ওই যে আমি যেটা আগে বললাম, যে গল্পটা, যে আপনি অপ্রয়োজনীয় কোনটা এটা আগে নিজেরা আইডেন্টিফাই করেন। এটা অপ্রয়োজনীয়, ওটা যাওয়া যাবে না। নিজেরা যাব না, অন্যকেও যেতে দেব না। এই পদ্ধতি নেন, হয়ে যাবে। নিজেরা যাব, অন্যকে যেতে দেব না, এই পদ্ধতি করলে হবে না। তখন আপনার ওই দুই পক্ষই যেতে থাকবে। এটা এইভাবে বন্ধ করা যাবে না। এটা করা সম্ভবই না। সম্ভব না এই জন্যে যে আমি যদি করি তাহলে আমার অধীনস্থ যে সেও করবে। আমি যদি না করি আমার অধীনস্থও করবে না। এটা একদম স্বতঃসিদ্ধ কথা। আমি যে কাজ করব না, আমার অধীনস্থ সে কাজ করবে না। এবং আমার অধীনস্থ যদি করে, তাকে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেব। তা আমি যেহেতু আমি নিজে করি, আমি শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবো না। আমি গুড় খেলে আমি যে অন্যকে বলবো, খবরদার তুমি গুড় খাবে না, কৃমি হবে? আমি গুড় খেলে পারে আমার অধীনস্থ গুড় খাবে, খাবেই, মানা করতে পারবো না। নৈতিকতার জায়গার কথা কিন্তু চলে আসতেছে। বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এই জিনিসটাকে আসলে কতটুকু শক্তিশালী করা উচিত সরকারি কর্মকর্তা যারা নতুন ঢুকছেন তাদের জন্য, আর যারা পুরনো আছেন, যারা এই ধরনের পরিস্থিতি বা এই ধরনের অবস্থাটুকু অনেক বছর ধরে পালন করে আসছেন, এখন এসে তাদের অধীনস্থদের বুঝাচ্ছেন, এই জায়গাটা আসলে কতটুকু পরিষ্কার হওয়া উচিত? দেখেন, আসলে না, সবসময় যেটা দরকার, একটা স্থিতিশীল সরকার দরকার। এখন যেমন অন্তর্বর্তী সরকার, সবাই জানেন যে
এই সরকারের আয়ুষ্কাল হচ্ছে একটা নির্বাচন দেয়া পর্যন্ত। ফলে তাদেরকে খুব একটা আমলে আনলাম কি আনলাম না এই ধরনের একটা মানসিকতা কাজ করে। কিন্তু যখন একটা রাজনৈতিক সরকার থাকে তখন স্থিতিশীলতা থাকে। তখন মানুষ মনে করে যে তাদের এই বছর পরের নির্বাচনও আবার হতে পারে, পরেও হতে পারে। ফলে হচ্ছে কি এটা আনুগত্যগুলো তখন কঠোরভাবে থাকে, ভীতি থাকে। আপনি যত যাই বলেন না কেন, ভীতি ছাড়া কোন রকম আপনার হচ্ছে শাসন চলে না। আপনি যে শৃঙ্খলার জন্য ভীতি দরকার। শৃঙ্খলার জন্য শাস্তি আরোপ হতে পারে, এই ভয়টা দরকার। এছাড়া মানুষ সহজে শৃঙ্খলাবদ্ধ হয় না। সেটা এখন জানে যে তারা আর কতদিন, তারা তো আর বেশি দিন না। এই নির্বাচন হলেই তারা থাকবে না। কিন্তু যদি রাজনৈতিক সরকার হলে পারে এই নির্বাচনেও তারা আসতে পারে, এই কথাটা তখন মাথার মধ্যে থাকে। ফলে হচ্ছে যে সরকারি কর্মচারীদের আচরণ তখন যেরকম থাকে এখন আপনি সেই আচরণটা পাবেন না। শুধু সরকারি কর্মচারী না, প্রত্যেকের ভিতরে যে আচরণগত পার্থক্যটা হয়ে যায় এই ধরনের সরকার হলে পারে। আমরা কি তাহলে বলতে পারি যখন প্রশিক্ষণ বা যে বিষয়গুলো প্রথম থেকে শুরু হয় ফরেন সার্ভিস একাডেমিতে বা অন্যান্য জায়গার মধ্যে, তখন যে প্রশিক্ষণগুলো মানে ঢোকার সময় তাদেরকে যে দেওয়া হয়ে থাকে সেই জিনিসটা যাতে কঠোরভাবে পালন করা হয়, সেই নিয়ম এবং নীতিমালাটা ঠিকভাবে ফলো করা উচিত? সেটা তো অবশ্যই করা উচিত। এটা তো একটা শৃঙ্খলা বা যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো অনুসরণ করতে হবে এবং কঠোরভাবে করতে হবে। এই কঠোরতাটা আসলে দেখেন এবার অনেকের চাকরি গেছে এটা ঠিক। কিন্তু সেই চাকরি যাওয়াটা যতটা না শৃঙ্খলাজনিত কারণে গেছে তার চেয়ে অনেক বেশি গেছে হচ্ছে রাজনৈতিক কারণে। ফলে হচ্ছে কি মানুষ মনে করছে যে আমি যদি রাজনৈতিক আনুগত্য প্রদর্শন করতে পারি তাহলে আমার সব মাপ। এখন এই রাজনৈতিক আনুগত্য প্রদর্শনের একটা লড়াই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেও হয়ে গেছে। জনাব সাইফুল ইসলাম, আমাদেরকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং এই বিষয়ে আমাদেরকে কথা বলার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন প্রশাসন বিশেষজ্ঞ জনাব সাইফুল ইসলাম চৌধুরী।